আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে চমকে দিয়ে আজকে ভারতের সেনার পক্ষ থেকে ঘোষণা করা হলো তারা সেভেন সিস্টার্স এবার একটি মিলিটারি এক্সারসাইজ করতে চলেছেন এবং ভারতের সেনাবাহিনী কনফার্ম করেছে অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড় এই নামে একটি মিলিটারি এক্সারসাইজ অরুণাচলকে কেন্দ্র করে ভারতের সেনারা করবেন। এবং শুধুমাত্র ভারতের সেনাবাহিনী নয়, এখানে ভারতের নৌবাহিনী, ভারতের বায়ুসেনা একত্রে একটি ইন্টিগ্রেটেড মিলিটারি এক্সারসাইজ নভেম্বরে করবেন সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশের মেচুকা নামক একটি জায়গায়। এবং এই পার্টিকুলার জায়গাটিকে কেন চুজ করা হয়েছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন, কারণ এই পার্টিকুলার জায়গা থেকে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক এবং বাংলাদেশ বর্ডার অত্যন্ত কাছে। এবং এই মিলিটারি এক্সারসাইজ নিঃসন্দেহে যে পাকিস্তান বাংলাদেশের ঘুম ওড়াবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ সেভেন সিস্টার্সে ভারত কোনো অবস্থাতেই কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছে না এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা ভারতের উত্তর পূর্বকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছো তার কিন্তু শেষ হবে এবং শেষের শুরুটা হয়তো ভারতের পক্ষ থেকেই ঘটানো হবে। কেন এই পরিস্থিতিটি আরো জটিল হয়ে গেল হঠাৎ করে? কারণ এই সেভেন সিস্টার্সকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী একের পর এক স্টেটমেন্ট কিন্তু দিয়েছে ধারাবাহিকভাবে। পাকিস্তানের জেনারেল যখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করলেন ঠিক 3 দিন আগে, ঠিক তখনও বাংলাদেশের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল একটি ম্যাপ প্রস্তুত করে, মানে সামনে এনে, যে তারা সেভেন সিস্টার্সকে নিয়ে ডেসপারেটলি পাকিস্তানের সঙ্গে কিন্তু কিছু ভাবছেন। তারপরে সেভেন সিস্টার্সের একদম লাগোয়া জায়গায় তারা চায়না থেকে SY-400 মিসাইল সিস্টেম ইনস্টল করবে তা ঘোষণা কিন্তু করে দেয়। এবং আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হলো কোনো অবস্থাতেই কোনো রকম ছাড় অন্তত বাংলাদেশ এবং পাকিস্তানের ISI কে সেভেন সিস্টার্সে কিন্তু দেওয়া হবে না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স অফিসিয়ালি কনফার্ম করে যে তারা নভেম্বর 2025-এ তারা এই ধরনের মিলিটারি এক্সারসাইজ করবে যার নাম পূর্বী প্রচন্ড পাহাড়। একটা ইম্পর্টেন্ট তথ্য আর একটু জানিয়ে রাখি, ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করছে অলরেডি। অর্থাৎ এর আগে যখনই মিলিটারি এক্সারসাইজ বঙ্গোপসাগর ওরিয়েন্টেড জায়গায় হয়েছে দেখবেন ডিস্টেন্সটি বাংলাদেশের খুব কাছে হলেও ডিউরেশনটা কিন্তু ছিল 2 থেকে 3 দিন। কিন্তু 14ই নভেম্বর অবধি ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের কাছাকাছি মিলিটারি এক্সারসাইজ করবে। এবং যখন বঙ্গোপসাগরের কাছাকাছি ভারত বাংলাদেশের উপর থ্রেট ক্রিয়েট করছে ঠিক তখনই আরও একটি জায়গায় বাংলাদেশ বর্ডারের কাছে এবং চায়নাকেও বোধহয় এখানে হুঁশিয়ারিটা দেওয়া হচ্ছে। ভারতের সেনাবাহিনী কিন্তু মিলিটারি এক্সারসাইজের ঘোষণা কিন্তু করলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে কোনো অবস্থাতেই সেভেন সিস্টার্স ভারতের অংশকে অশান্ত করার চেষ্টা সহ্য করা হবে না। সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ভারত পার্টিকুলারলি চাইছে টেকনোলজিক্যাল ইনোভেশনের প্রয়োগ ঘটাতে, অপারেশনাল সিনার্জিকে মেনটেন করতে, ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করতে। এবং যে খবর সামনে আসছে এখানে রাফায়েল, সুখোই একের পর এক ফাইটার জেট টেস্টিং করা হবে এবং অপারেশন ত্রিশূল এক্সারসাইজে যেভাবে 30,000 সেনাবাহিনীকে ইনভলভ করা হয়েছিল, হয়তো অপারেশন পূর্ব প্রচন্ড পাহাড়েও 30,000-এর কাছাকাছি সেনাবাহিনীকে কিন্তু ডিপ্লয় ভারতীয় সেনারা এই সেভেন সিস্টার্সে করবেন। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি দেখছিলাম বিভিন্ন জায়গায়, যে সেভেন সিস্টার্স এই মুহূর্তে ভারতের কাছে চ্যালেঞ্জটা কি? শুধুই কি ভারত এবং মানে পাকিস্তান বা বাংলাদেশের সম্পর্ক, এই যে সম্পর্কের জটিলতা এটাই ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ? বিষয়টা কিন্তু সেটা নয়। এই মুহূর্তে সেভেন সিস্টার্সে যেখানে এই মিলিটারি এক্সারসাইজ করা হচ্ছে সেই জায়গাটি হলো অত্যন্ত পর্বত সংকুল একটি জায়গা। ফলে পাহাড়ি এলাকায় আপনি খুব সহজে মুভমেন্ট করতে পারবেন না। মিলিটারি ট্রান্সপোর্ট ক্যারিয়ার একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভবই নয়। পাহাড় প্লাস জঙ্গল, ফলে শত্রুর কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সেখানে এই ধরনের টেকনোলজিক্যাল ইনোভেশনকে প্রয়োগ কিভাবে ঘটানো যায় তা কিন্তু ভারতের সেনাবাহিনী সদস্যরা ভাবছেন। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে দিই, এ গেল এক্সটার্নাল থ্রেট। ইন্টারনাল কিন্তু একাধিক থ্রেট এই পার্টিকুলার জায়গাগুলো তো আছে। কিছুদিন আগে ভারতের সেনাবাহিনীর 2টি ঘাঁটিকে আক্রমণ করা হয়েছিল এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপের পক্ষ থেকে। NSCN এই গ্রুপ কিন্তু আক্রমণ করে, আপনারা জানেন। তারও 1 সপ্তাহ আগে আসাম রাইফেলসের কনভয় আক্রমণ করা হয়। অর্থাৎ এই বিদ্রোহী গ্রুপগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা
শুধুমাত্র পাকিস্তান বা বাংলাদেশ করছে তা কিন্তু নয়, এটা কিন্তু আমেরিকার পক্ষ থেকে বা বিদেশি শক্তির পক্ষ থেকে ধারাবাহিকভাবে করা হয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ঠিক কালকে এনএসিএন এর এক লিডার ভারতকে যে হুঁশিয়ারি দিলেন, তাও কিন্তু ভারতের সেনাবাহিনীর নিঃসন্দেহে চিন্তার কারণ হতেই পারে। ফলে মাল্টি ডোমেন অপারেশন এখানে করা প্রয়োজন ছিল, যে শুধুমাত্র এক্সটার্নাল থ্রেট নয়, ইন্টারনালি কালকে ভারতকে হুঁশিয়ারি দিয়ে এখানকার বিদ্রোহী গ্রুপ যে কথাগুলো বলেছে সেগুলো সকলের বোঝা উচিত এবং জানা উচিত কিভাবে ভারতে থেকে ভারতের সম্পদকে ব্যবহার করে কিভাবে ভারত বিরোধিতায় তারা উঠে পড়ে লেগেছে। নর্থ ইস্টের সব থেকে বড় বিদ্রোহী গ্রুপের নাম NSCN-IM। এই গ্রুপটি কিন্তু ভারত সরকারের সঙ্গে সেটেলমেন্টে চলে গেছিল, কিন্তু ঠিক দুদিন আগে এই গ্রুপের অত্যন্ত বড় এক নেতা হঠাৎ করে মণিপুরে ফিরে আসে। প্রায় 5 দশক পর কিন্তু তিনি ফিরে এসেছেন। প্রায় 55 বছর পর, মানে 50 থেকে 55 বছর পর তিনি তাদের গ্রামের বাড়িতে গিয়ে যে কথাগুলো বলেছেন তা কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে বড় চিন্তার কারণ হতেই পারে। এই ব্যক্তি মণিপুরের উকরুল এবং সেনাপতি এই দুই জায়গায় দুটি সমাবেশ করেন, যে কত মানুষ এই বিদ্রোহী গ্রুপকে সমর্থন করছেন। অর্থাৎ এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যে দিনের পর দিন ভারতে থেকে এরা ভারত বিরোধিতা করার সাহসটি কোথায় দিয়ে পাচ্ছেন, এবং ভারত বিরোধিতার মন্ত্র এদের মাথায় দিনের পর দিন ঢুকিয়ে দিল কে। এবার এই ছবি ভিডিও যখন বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, স্বাভাবিকভাবে এদেরকে কাজে লাগানোর চেষ্টা আন্তর্জাতিক শক্তিগুলো করবে। শুধুমাত্র মোহাম্মদ ইউনেস বা পাকিস্তানের জেনারেল সেভেন সিস্টার্সকে আক্রমণ করে সেভেন সিস্টার্সের কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর যে ক্যাপাবিলিটি, মিলিটারি ক্যাপাবিলিটি বা স্ট্রেংথ, তা ভারতের থেকে অনেক পিছিয়ে, সম্পর্কই হয় না, তুলনাই হয় না। কিন্তু নিজের দেশের বিদ্রোহী গ্রুপ কালকে যেভাবে ভারতকে হুমকি দিল তা কিন্তু মারাত্মক। সেখানে দেখা যাচ্ছে একাধিক ছবি ভিডিওতে এই এই পার্টিকুলার লিডার তার নিজস্ব সিকিউরিটি, তার নিজস্ব বন্দুকধারী ব্যক্তিদের দ্বারা আবৃত, এবং তিনি একের পর এক হুমকি বা হুঁশিয়ারি দিতে শুরু করেন। তিনি প্রথমেই বলেন, নাগাস আর নাগাস, ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান। অর্থাৎ নাগা আলাদা, মানে নাগা সম্প্রদায়ভুক্ত মানুষ আলাদা, ভারতবাসী ভারতীয়, ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান। পাশাপাশি তিনি 2024 সালে ভারত সরকারের সঙ্গে কিন্তু সেটেলমেন্ট করার চেষ্টা করেছিলেন। আজকে সেই সংগঠন বলছে ভারত নাকি তাদের সঙ্গে বিট্রেল করেছেন। কারণটা কি? কারণ ভারত নাকি নাগা ফ্ল্যাগকে রেকগনাইজ করেনি, ভারত নাকি নাগা কনস্টিটিউশনকে রেকগনাইজ করেনি, এবং তারা এটাও বলছেন ভারত নাকি নাগা মিলিটারিকেও রেকগনাইজ করেনি। এবার ভারত রেকগনাইজ করেছে কি করেনি, তার থেকেও যে বড় প্রশ্নটা এখানে উঠতে শুরু করলো কালকে থেকে, যে একটি রাষ্ট্রের তো একটি ফ্ল্যাগই হবে, বাংলার একটা ফ্ল্যাগ, আসামের একটা ফ্ল্যাগ, ত্রিপুরার একটা ফ্ল্যাগ, নাগাল্যান্ডের আর একটা ফ্ল্যাগ, এটা তো হতে পারে না। নাগাল্যান্ডের আলাদা কনস্টিটিউশন হবে, ভারতবর্ষের আলাদা সংবিধান হবে, এটাও তো হতে পারে না। হ্যাঁ, তারা যদি নির্দিষ্ট ট্রাইবাল ভুক্ত হিসাবে চিহ্নিত হয়, তারা সেকশন 6 আন্ডারে কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু তাদের জন্য আলাদা সংবিধান, তাদের জন্য আলাদা পতাকা, তাদের জন্য আলাদা আইন, তাদের জন্য আলাদা মিলিটারি ফোর্স, এই দাবিগুলো কালকে তারা করলো ভারত সরকারের কাছে। এবং তারা পরিষ্কারভাবে বলল যে তারা ভারতকে একটা বছরের কাছাকাছি ওয়ার্ন করছে, এবং তারা চাইছে অবিলম্বে ভারত যেন তাদেরকে স্বীকৃতি দেয়। এই NSCN নামক সংগঠনটি কিন্তু 1997 সালে, মানে 28 বছর আগে, প্রথমবারের জন্য সরকার বিরোধী আন্দোলনকে স্থগিত রাখে। তাকে বলা হতো সিজ ফায়ার এগ্রিমেন্ট। কিন্তু 5 দশক পর আজকে 2025 সালে হঠাৎ করে এই ব্যক্তি ঘরে ফিরে মনে করছে যে ভারত সরকার তাদের পিছনে ছুরি মারছে, এবং তারা নাকি কোনো অবস্থাতেই ভারতের পতাকা, ভারতের সংবিধানকে মান্যতা দিতে রাজি নয়। এবার বোঝার চেষ্টা করুন এই ব্যক্তিদের কাজে লাগাচ্ছে কারা, কারা ভারত সরকারকে ভাঙার চেষ্টা করছে, কারা প্রধানমন্ত্রীর পতনটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছে, এবং কারা ইন্টারনাল এই রাইটগুলোকে কাজে লাগিয়ে ভারতকে নেপাল বা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, আপনারা নিজেরাই বুঝে যাবেন, আমি শুধু ছবিগুলো আপনাদের দেখালাম। 1997 সালে প্রথমবারের জন্য সিজফায়ার এগ্রিমেন্টে ফ্রেমওয়ার্ক হয় এই সংগঠনের সাথে। 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, 2025-এ মিউচুয়ালি কিছু বেনিফিট একে অপরকে দেওয়ার বিনিময়ে
একটি এগ্রিমেন্ট তারা ভারত সরকারের সঙ্গে করেছিলেন। তখন ভারত সরকার এদেরকে বলেছিল যে আমরা আপনাদেরকে কিছু অ্যাডিশনাল পাওয়ার দিতে পারি, নাগাল্যান্ডের জন্য আমরা ভারত সরকার একাধিক স্কিম চালু করব, আপনারা দয়া করে ভারত বিরোধিতাটা করবেন না, এবং দরকার হলে আপনারা যে নাগা আর্মি তৈরি করার কথা বলছেন, আমরা আপনাদের যে আর্মির লোকজন আপনারা তৈরি করেছেন তাদের স্পেশাল হোমগার্ডের স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে নিতে পারি, যা আপনাদেরও লং টার্ম বেনিফিট হবে। কিন্তু এখন এই ব্যক্তি হঠাৎ করে মনে করেছেন তার আবার আলাদা পতাকা লাগবে, তার আলাদা সংবিধান লাগবে। সেভেন সিস্টার্সের জন্য নাগা আর্মি গ্রুপ তৈরি করবেন তিনি, এবং তিনি সেভেন সিস্টার্সে নাগাল্যান্ড ওরিয়েন্টেড একটি আলাদা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। এবার আলাদা সাম্রাজ্য একটি রাষ্ট্রের ভিতরে থেকে প্রতিষ্ঠা করা যায় কি, এই প্রশ্ন কিন্তু থেকে গেল। সব মিলিয়ে সেভেন সিস্টার্স ফের একবার উত্তপ্ত হলো, আর ভারতের সেনাবাহিনী অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড়ের ঘোষণা করে পাল্টা হুঁশিয়ারিটা কিন্তু দিয়ে দিলেন। কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গাবার্ড বাহরাইনে একটি নিরাপত্তা সম্মেলনে গিয়ে যে বক্তৃতাটা দিয়েছেন, এটার উপর অনেক ধরনের আলোচনা হয়েছে। আমি বক্তৃতাটা শেষ পর্যন্ত দেখলাম, ভালো করে শুনলাম, এবং আমার মনে হলো যে এটা নিয়ে আমাদের কথা বলা দরকার। আর আপনারা খেয়াল করেছেন যে আমি সাধারণত বিদেশি ইস্যুগুলো নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করি না। আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো দেশের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা। যা হোক, তবে মাঝে মাঝে এই ধরনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলুন বা যেগুলো আমাদের জন্য প্রাসঙ্গিক, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সিনিয়র অফিসিয়ালের বক্তব্য, এগুলো ইন্টারপ্রিট করার দরকার আছে। দরকারটা এই জন্য আছে যে বাংলাদেশে এখন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কূটনীতির ভাষা, সেগুলো বিটুইন দ্য লাইন পড়ার মতো মানুষ খুব একটা নাই। আমরা দীর্ঘদিন ধরে কি দেখেছি, আমাদের যে এই কি বলে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে আমি হাটহাজারী মাদ্রাসার একটা এক্সটেনশন বলি, আপনারা কি কখনো দেখেছেন যে এই হাটহাজারী মাদ্রাসা থেকে যেসব কূটনীতিক বের হয় এরা কি কোনো কিছু ব্যাখ্যা করে বলতে পারে? টেলিভিশনেই তো আসে না। আমরা টেলিভিশনে কাদেরকে দেখি? ফরেন সার্ভিস থেকে সবচেয়ে বেশি দেখি অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরকে। এর আগে আমরা অবশ্য অ্যাম্বাসেডর শমশের মবিন চৌধুরীকে দেখতাম। তো এই দুজন নিয়েই একটু কথা বলি। প্রথম কথা হলো যে শমশের মবিন চৌধুরী প্রবীণ মুক্তিযোদ্ধা, উনি ভালো বিশ্লেষণ করতে পারতেন, প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতেন। আর হুমায়ুন কবির ছিল, তিনি ছিলেন আর কি, আমি যত বাংলাদেশি কূটনীতিক দেখেছি সবচেয়ে সম্ভাবনাময় একজন মানুষ। এবং আমি বয়সে ওনার অনেক ছোট, আমার বস ছিলেন কিছু। একটা মানুষ দেখেন, আমার থেকে কত 20-25 বছরের বেশি বয়সী একটা মানুষ আমার চোখের সামনে নষ্ট হয়ে গেল আর কি। নষ্টটা কি রকম দেখেন, হুমায়ুন কবির নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে বলে, হতে পারেন উনি মুক্তিযোদ্ধা, আমি জানি না। উনি জাসদ করতেন সেটা সঠিক। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন এবং উনি বিশেষ করে মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি খুব পছন্দ করেন, অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে মিটিং টিটিং হয় ওগুলোতে পার্টিসিপেট করা ওনার সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি। উনি ভালো মানুষ একজন, কথা সুন্দর করে বলেন, শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন। কিন্তু দেখেন, ছোটখাটো বিষয়ে না কি বড় বিষয় জানি না, উনি যুক্তিটা হারিয়ে ফেলেছেন। একটা মানুষ যখন যুক্তি হারিয়ে ফেলে, যেটা আমাদের মূল বিষয় হওয়া উচিত, তখন সে আর সত্য কথা বলতে পারে না। এখন হুমায়ুন কবিরকে দেখা যায় যে 2024-এর জঙ্গিদের সব জায়গায় জঙ্গিদেরকে ইয়াং জেনারেশন বলে, হুমায়ুন কবির মনে হয় যে ইয়াং জেনারেশনের মাথা বোঝার একজন বিশেষজ্ঞ হয়ে গেছে। তো এগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক। হুমায়ুন কবির যদি সঠিক পথে থাকতেন, তো সঠিক পথে থাকতে পারে না কেন, এই জিনিসটা নিয়েও আমি একদিন বিশ্লেষণ করব। আজকে মূল প্রসঙ্গে চলে যাই। বাংলাদেশে আরেকজন আপনি দেখবেন, আসলে আমাদের কূটনৈতিক অঙ্গনে আমাদের রাষ্ট্র কখনো কূটনীতিক তৈরি করার কিন্তু চেষ্টা করে নাই। আপনি খুব ভালো একজন কূটনীতিক হলে আপনি কার কথা বলবেন?
ফারুক সোবহানের কথা বলবেন। ফারুক সোবহানের কথা বলতে বলতে আমাদের কিছু মানে আমার নিজেরই কিছু বস, ফারুক সোবহান তো অনেক আগের, আমরা ছোটবেলার সে চাকরিতে ছিল, শুয়ে যায়। কিন্তু ফারুক সোবহানরা দেখেন অত্যন্ত বাজে মানুষ হিসাবে। ফারুক সোবহানের বড় ভাই রেহমান সোবহানকে তো ইদানিং আমরা এই যে আলী রিয়াজদের সাথে ৫-৬ জনের যে ছবি করে একটা কয়দিন আগে একটা ফটো কার্ড ছাড়া হয়েছিল, সেখানে আমরা রেহমান সোবহানকেও দেখলাম। রেহমান সোবহান ক্রেডিট নিয়ে সে বঙ্গবন্ধুর সাথে কাজ করেছে। কিন্তু দেখেন ফারুক সোবহান বলুন, রেহমান সোবহান বলুন, এই লোকগুলো সব পাকিস্তানি। অর্থাৎ এরা খুব সম্ভবত, আমি জানি না এদের অরিজিনাল চেহারা টেহারা দেখে মনে হয় এরা ভারত থেকে এসছিল পূর্ব পাকিস্তানে। বদরুদ্দিন ওমরও তাই। দেখেন এরা এসেছিল কিন্তু পাকিস্তানে, পাকিস্তানটা যখন ভেঙে গেছে এদের হৃদয়ও ভেঙে গেছে। এরপরেও এরা আমাদের মূলধারার সাথে মেলার চেষ্টা করেছে, কিন্তু এদেরকে আপনি মূলধারার কোনো প্রয়োজনের সময় আপনি পাবেন না। ফারুক সোবহানের জন্য শেখ হাসিনা কি না করেছে। শেখ হাসিনা ফারুক সোবহানকে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পোস্টের জন্য, খুব সম্ভবত কমনওয়েলথেরই, এখন ভুলে গেছি, অনেক আগের ঘটনা, নমিনেশন দিয়েছে, ওনাকে টাকা কড়ি দিয়েছে সারা পৃথিবী ভ্রমণ করার জন্য, পাশ করতে পারে নাই। এত বড় মানে মানে এত বড় কূটনীতিক। আমাদের কিছু কিছু অফিসার আড়ালে আবডালে বলে যে টেক্সট বুক ডিপ্লোম্যাট। হ্যাঁ ঠিক আছে, আচার আচরণে ভোগ বিলাসে এরা টেক্সট বুক ডিপ্লোম্যাট, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ধান্দাবাজিতে হলো সবচেয়ে বড় ডিপ্লোম্যাট। আর ধান্দাবাজগুলো টেলিভিশনে এসে কখনো কথা বলবে না। অনেক গভীর জলের মাছ ফারুক সোবহান, কিন্তু পাকিস্তানি। ফারুক সোবহানেরই খুব প্রিয় পাত্র। ফারুক সোবহান যখন ফরেন সেক্রেটারি ছিল, এই কি বলে আমাদের হুমায়ুন কবির সাহেব তার পরিচালক বা পিএস টাইপের একটা পোস্ট আর কি, আমরা ফরেন মিনিস্ট্রি থেকে বলি পরিচালক। আসলে এখানে অনেক আচ্ছা সেটাও বাদ দিই। এই পরিচালক থাকাতে ফারুক সোবহানেরই খুব প্রিয় পাত্র হলো এই হুমায়ুন কবির। এবং দেখেন হুমায়ুন কবির এখনো ওই ফারুক সোবহান কি একটা তৈরি করে দিয়েছে, ওইটারই সে পরিচালক। অর্থাৎ আপনার যদি ওস্তাদ যদি মন্দ লোক হয়, আসলে ছাত্র কখনো ভালো মানুষ হতে পারে না। হুমায়ুন কবিরের জন্য আমার দুঃখ হয় এই জন্য যে বাংলাদেশের যেসব মানুষের পোটেনশিয়াল ছিল দেশের জন্য কন্ট্রিবিউট করার, হুমায়ুন কবির হয়তো ওই লেভেলে পরিচিতি পাননি, কিন্তু ওনার তো ওই ধরনের যোগ্যতা পোটেনশিয়ালটা ছিল। পিনাকির যেমন পোটেনশিয়াল ছিল, সলিমুল্লাহর যেমন পোটেনশিয়াল ছিল। হ্যাঁ, আর ফরেন সার্ভিসের লোকগুলো যেহেতু বেশিরভাগই হুজুর হয়ে যায়, অন্তত হুমায়ুন কবির তো হুজুর হয় নাই। তো এই লোকটার থেকে সে যদি সঠিক চিন্তা করতে পারত, অথবা ইচ্ছে করে বা ছোটখাটো লোভের জন্য হয়তো আওয়ামী লীগের সরকার তাকে গুরুত্ব দেয় নাই বা কোনো একটা কিছু হয়েছে, এগুলো অনেক কিছু জানি, বাট সেগুলোর দিকে বলবো যাব না। কিন্তু কথা হলো যে তাহলে আমার চরিত্রটা কোথায়, আমার চরিত্রটা কোথায় আর কি। মানে আমি লোভের জন্য যদি বা আমি কিছু পাইনি এই জন্য যদি আমি অন্য পক্ষে চলে যাই, এখানে সততাটা কোথায়, মানবিকতাটা কোথায়, বোধ বুদ্ধিটা কোথায়? ফলে আপনারা আরো যেমন ধরেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করে আরো কিছু ছেলে মেয়ে আছে, শাহাবানাম খান টান, এগুলো দেখেন যেগুলো, এরা আসলে হলো যে পানির আকৃতির। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় একভাবে বিশ্লেষণ করবে, কালকে বিএনপি ক্ষমতায় একভাবে বিশ্লেষণ করবে। অর্থাৎ কিছু লাইন পড়ে দেয়া আর সরকারের চেহারার দিকে চেয়ে, অর্থাৎ এখন ইউনূসের চেহারার দিকে চেয়ে কথা বলবে, এগুলো তো বিশ্লেষণ না। আমি শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে কথা বলি, আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলি, আমি বিশ্বাস করি এটাই আমাদের পথ। কিন্তু আমি আপনাদের এমন কিছু বলবো না কোনো কিছু বিশ্লেষণ করতে গিয়ে সেটা অর্থাৎ মিথ্যা বলে আমি শেখ হাসিনার পক্ষ নিব না। আমি যেখানে যেটা ভুল আছে সেটা বলবো। তো যাই হোক, অনেক ভূমিকা দিয়ে দিলাম, কারণ হলো যে যেটা বলতে যাচ্ছি এটা আসলে আজকে হয়তো শেষ করতে পারবো না। যদি 2 দিন লাগে আমি দুটো করব। আবার অনেকে অভিযোগ করেন যে ভিডিও লম্বা হলে শুনতে চায় না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সব কথা মিলিয়ে দেখা যাক। এখন তুলসী গাবার্ডের এই বক্তৃতাটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে বক্তৃতাটা দেখলেই বোঝা যাবে। বক্তৃতাটাতে তিনি বেশ কিছু কথা বলেছেন, সেটা আগে বক্তৃতাটা কি, আমরা কিভাবে পড়বো সেটা একটু দেখি।
এই বক্তৃতায় তিনি যেটা বলেছেন সেটা যে অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক, যেটা ইউনূসের চামড়ার উপর কি প্রভাব ফেলবে বলতে গেলে যে অংশটা বলতে হয় সেটা বলছি। সেখানে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর, উনি বলেছেন যে ফর ডিকেটস, অর্থাৎ যুগের পর যুগ আর কি, ডিকেট আর যুগ তো প্রায় কাছাকাছি তাই না, 12 বছর আর 10 বছর, মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ বা নেশন বিল্ডিং একটা পলিসি আপনার তারা ফলো করেছে, অর্থাৎ কোনো দেশের সরকার ফেলে দেয়া নেশন বিল্ডিংটা উনি যেটা বলেছেন যে আসলে জিনিসটার সঠিক অর্থ হবে নেশন বিল্ডিং এর নামে অন্য দেশের সরকার ফেলে দেয়া। এবং এটা অনেক সময় তিনি একটা খুব সুন্দর শব্দ ইউজ করেছেন, আমি আসলে বিটুইন দ্য লাইন এখন যাচ্ছি না, শুধু ইংরেজিটা কিভাবে পড়বেন সেটা, মানে ভাষার শিক্ষক হিসাবে বলছি। উনি বলেছেন যে has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building, or তিনি ইউজ করেছেন। আসলে জিনিসটা হবে দুটো একই, ওনারা যে নেশন বিল্ডিং কে রেজিম চেঞ্জ হিসাবে ব্যবহার করেছেন। যদি বিটুইন দ্য লাইন পড়েন বা প্র্যাকটিক্যালি কি ঘটেছে সেটা হলো যে আসলে নেশন বিল্ডিং এর নামে তারা রেজিম চেঞ্জ করেছে, মানে এই পলিসি তারা নিয়েছে যুগের পর যুগ ধরে, যুগটাও কিন্তু অনেক দীর্ঘ, আমি সেখানে আসছি। তারপর উনি বলেছেন it was a one size fits all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervening in conflicts that were barely understood, and walking away with more enemies than allies. খুবই সুন্দর কথাগুলো এবং কথাগুলোর অনেক গুরুত্ব আছে। এখানে তিনি বলেছেন যে অর্থাৎ আমরা ধরেন এক সাইজের জুতা সবাইকে পরিয়ে দেওয়া হয়েছে, তাহলে যার পাটা 46 জুতাটা যদি হয় 40 নাম্বারের, অনেক কষ্ট না তার পায়ের জন্য। আবার যদি পায়ের সাইজ হয় 52, জুতাটা হয় 40, তাহলে তার জন্য তো এটা আসলে ফিট করে না। একটা রিয়েলাইজেশন আর কি এই জায়গাটার মধ্যে, রিয়েলাইজেশনটা কার সেটা আমি পরে আসছি। এবং যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা তিনি বলেছেন যে এমন সব কনফ্লিক্টে তারা এখানে জড়িয়ে গেছে যেগুলো বেয়ারলি আন্ডারস্টুড। এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ বেয়ারলি আন্ডারস্টুড মানে ভালো করে বুঝে নেয়, অলমোস্ট না বুঝে। এটা আমি দীর্ঘদিন ধরে আমি চিন্তা করে এসেছি, আমি দু এক জায়গায় বলেছিও লিখেছিও যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার বোঝার বিষয়টা খুবই সীমিত। এটা এই প্রথম আমরা স্বীকার করতে দেখলাম তুলসী গাব্বার্ডকে, যে তারা বোঝে কম। তারপরে উনি বলেছেন যে দ্য রেজাল্ট trillions spent, countless lives lost, and in many cases the creation of greater security threats. প্রতিটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবতার সাথে মিলে। তবে একটা শব্দ আমার কানে লেগেছে, যেটা যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো কথা বলেন যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে, বা সজীব ওয়াজেদ জয় যদি কোনো কথা বলেন যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে, সেরকম একটা শব্দ এখানে আমার কানে লেগেছে, সেটা হলো কাউন্টলেস লাইভস লস্ট। অর্থাৎ এই সবের ক্ষেত্রে যে খুন খারাপি হয়েছে, কাউন্টলেস লাইভস, এগুলোর দায়িত্ব তিনি স্বীকার করে নিলেন। তবে দায়িত্ব স্বীকার করে নেওয়াটার দীর্ঘমেয়াদী কিন্তু সিগনিফিকেন্স আছে। তবে উনি করেছেন মানে এটা বোঝা যায় যে এটা অবশ্য উনি এটার জন্য তার নিজে দায়ী হবেন না, প্রেসিডেন্ট ট্রাম্পও দায়ী হবে না, দায়ী হবে তার আগের লোকগুলো। এরপরে উনি বলেছেন যে দিস মার্কস এ ক্লিয়ার শিফট আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্পস আমেরিকা ফার্স্ট এজেন্ডা, a policy of principled realism that emphasizes diplomacy over domination, regional stability over reckless wars, and economic cooperation over endless conflict. For too long, we justified wars of choice under the banner of democracy, masking self-interest as moral duty. That era of moral hypocrisy is over. We are not the world's policemen. We are its partner, a nation that leads by example, not by coercion. এতটুকুনি এই বক্তৃতাটার সিগনিফিক্যান্ট অংশ ছিল, এবং এটার শব্দচয়নগুলো খুব সুন্দর এবং বাস্তবতার সাথে মিলে, এবং সত্য তুলে ধরার একটা সাহস এখানে দেখা গেছে। তো পুরো জিনিসটা নিয়ে আমাকে একটু কথা বলে আমি পরবর্তীতে, যদি আজকে শেষ না করতে পারি, মনে হয় পারবো না, আমি পরবর্তীতে এটা আমাদের জন্য কিভাবে রিলেভেন্ট, ইউনূসের গায়ের চামড়ার উপর এটার কি প্রভাব আছে সেখানে যাব। তার আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে একটু আলোচনা করি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যেটা বাংলাদেশের ক্রিকেট
ক্ষেত্রটা যেভাবে সমৃদ্ধি লাভ করেছে, যে সাকিব আল হাসান তৈরি হয়েছে, আপনার সব ঠিক আছে, এই ক্রিকেট ক্ষেত্রটা প্রসারিত হয়েছে। সেই দেশে শিক্ষার প্রসার হয় নাই, সে দেশে শিক্ষকদের ভালো হয় নাই, সে দেশে কোনো সাহিত্যের কোনো সমৃদ্ধি হয় নাই, আপনার শিল্পের সমৃদ্ধি হয় নাই, বিজ্ঞানের সমৃদ্ধি হয় নাই। যে জিনিসগুলো, অর্থাৎ আপনার যে কোনো একটা রাষ্ট্রের যদি আপনার উন্নতি করতে হয়, সেই রাষ্ট্রকে আপনি সব ক্ষেত্রে উন্নতি করতে হবে। আমাদের উন্নতি হয়েছে অবকাঠামোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আর ক্রিকেটের। অবকাঠামো উন্নতি দরকার ছিল, ক্রিকেটের উন্নতিও দরকার ছিল, কিন্তু পাশাপাশি অন্য উন্নতিগুলো না হওয়াতে এইটা একটা দুইটাই একটা মানে আলাদা সেল গ্রোথ হিসাবে, টিউমার হিসাবে হয়ে যায় আর কি। যাই হোক, ওইটা একটু কথাটা বললাম আগে। মার্কিন যুক্তরাষ্ট্র ওই রকম একটা গ্রোথ পৃথিবীতে, একটা টিউমারের মতো গ্রোথ। এই গ্রোথটা কেন হয়েছে? বাংলাদেশে যেমন আমরা যদি শিক্ষাটাকে সবচেয়ে গুরুত্ব দিতাম, শিক্ষাটাকে আপনি গুরুত্ব দিতে হলে কি করতে হতো? শিক্ষাকে গুরুত্ব দিতে হলে তো আগে ভালো শিক্ষক লাগতো। আপনি শাসন করেছেন রাষ্ট্র, শিক্ষক নিয়োগ করেছেন জামাত থেকে, হ্যাঁ, শিবির থেকে। আমরা যদি এমন ব্যবস্থা করতে পারতাম যে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত সব ছাত্রলীগের ছেলে মেয়েরা এগুলোর শিক্ষক। কোন ছাত্রলীগের ছেলে মেয়েরা? যারা আদর্শিক শিক্ষায় শিক্ষিত, মানবিক শিক্ষায় শিক্ষিত, যুক্তিবোধে উদ্বুদ্ধ, এইভাবে। এবং সারা জাতিকে যদি আমরা এর সাথে জড়িত করে আলোকিত ছেলে মেয়েদের যদি আমরা শিক্ষক তৈরি করতে পারতাম। কিন্তু আমরা করেছি সব অন্ধকারাচ্ছন্ন জামাত জঙ্গি এই লোকগুলোকে শিক্ষক। তাহলে আমাদের শিক্ষাটা ওইখানেই। অবকাঠামো শিক্ষাক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ করতে চান, সবচেয়ে বেশি বিনিয়োগ করবেন শিক্ষকে। সেই শিক্ষক যদি হয় সলিমুল্লাহ, সেই শিক্ষক যদি হয় ফরাদ মজার, সেই শিক্ষক যদি হয় জামাতের শিবির শফিক এবং আপনার এই যে তারেক মনোয়ার, কাজী ইব্রাহিম, সবগুলো তো এখন যত শিক্ষক আছে বেশিরভাগ তো, অন্তত আমি তো মনে করি যে 80 থেকে 90% এরাই শিক্ষক, একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সবার আদর্শ এরা না? হয় সলিমুল্লাহ, নাইলে ফরাদ মজার, নাইলে জামাতের শফিক, নাইলে শিবিরের ছাত্ররা। শিক্ষক না হলে শিবিরের ছাত্রদের নিয়ে রাস্তায় মেয়েরা এত সুন্দর সুন্দর কথা বলে কেন? তার মানে শিক্ষা ব্যবস্থাটা আমরা ব্যর্থ হয়েছি। ওইখানটা যদি আমরা ইমপ্রুভ করতাম, বাকিগুলো অটোমেটিক্যালি কিন্তু ইমপ্রুভড হতো। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে উন্নতি করা একটা রাষ্ট্র, কিন্তু আপনার মূল যে মননশীলতা বা সৃজনশীলতা, সেই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো গ্রো করেনি। আসলে গ্রো করার কথাও না। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তো একটা কলোনি ছিল, বা কলোনির লোকজন ওইখানে গিয়ে রাষ্ট্রটা তৈরি করেছে। আপনারা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃদ্ধিটা বুঝতে হলে আপনার, ধরুন আমি যেটা সহজে বলতে পারি, সাহিত্যের ক্ষেত্রে ধরুন না কেন, সাহিত্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার 4 জন সাহিত্যিক পাওয়া যায়, যারা মোটামুটি খুব বিশ্বমানের সাহিত্য সৃষ্টিতে যাদের নাম উল্লেখ করা হয়। 4 জন 5 জন হবে, 4 জনের নাম আমি বলি। সবচেয়ে প্রভাবশালী হলো উইলিয়াম ফকনার, তারপরে আছে আপনার আর্নেস্ট হেমিংওয়ে, তারপরে যদি আমরা 3 নম্বরে আসি, 3 নম্বরে কার নাম বলবো? 3 নম্বরে মার্ক টোয়েন। মার্ক টোয়েনও আসলে ওই 100 জনের মধ্যে আসে না। পৃথিবীর সবচেয়ে সেরা সাহিত্যিক, বিশ্ব সাহিত্যের ইয়ে করলে মার্ক টোয়েন অবশ্য আমাদের কাছে অনেক জনপ্রিয়, যেহেতু উনি অনেক হাসির গল্প লেখেন। আপনি শুধু ব্রিটেনে বা ফ্রান্সে বা আয়ারল্যান্ডে, এই যে কোনো একটা ক্ষুদ্র ইউরোপিয়ান দেশে কিন্তু এর চেয়ে বেশি সাহিত্যিক জ্ঞানী গুণী জন্মগ্রহণ করেছে। সাহিত্যে তো তাও 3-4 জন আছে। যদি আপনি প্রবন্ধের ক্ষেত্রে, আপনি যদি ধরেন দর্শনে বা চিন্তার উৎপাদনে যদি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কোনো জ্ঞানী গুণী সেভাবে আমরা জন্মগ্রহণ করতে দেখি না। এখন আপনি বলতে পারেন যে এই কথাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় আপনাকে বুঝতে হবে। আমি যখন শেখ হাসিনার সম্পর্কে একটা সমালোচনামূলক কথা বলি, বঙ্গবন্ধু সম্পর্কে একটা সমালোচনামূলক কথা বলি, সেটা কিন্তু সেটার কোন স্তরে সেটা বুঝতে হবে। আমি কিন্তু বঙ্গবন্ধুর সমালোচনা করছি, হ্যাঁ, সেটা স্তরটাকে বুঝতে হবে। সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, প্রযুক্তিতে সবচেয়ে উন্নতি তৈরি করা রাষ্ট্র, কিন্তু সেই দেশে আসলে প্রজ্ঞাটা কখনো সৃষ্টি হয় নাই। কারণ হলো সে দেশে সত্যিকারের জ্ঞানী মানুষ খুব কম এসেছে। অর্থাৎ চিন্তার জগৎকে চেঞ্জ করতে পারে, ক্রিয়েটিভ চিন্তাকে চেঞ্জ করতে পারে, এমন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি সেই দেশে কিন্তু জন্মগ্রহণ করে নাই। তারা উন্নতি করেছে অ্যাপ্লাইড সায়েন্সে। অ্যাপ্লাইড সায়েন্সটা কি জানেন? অ্যাপ্লাইড সায়েন্স হলো ইঞ্জিনিয়ারিং, মৌলিক বিজ্ঞান এবং
এই যে ফলিত বিজ্ঞান, এই দুটার পার্থক্যটা আমাদের বোঝা দরকার। ফলিত বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সটা কি জানেন? এটা 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 আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন যে তুমি কি আমাকে একটা 100 তলা বিল্ডিং বানিয়ে দিতে পারবে? ইঞ্জিনিয়ার বলবে অবশ্যই পারবো। তুমি কি আমাকে একটা 5000 তলা বিল্ডিং বানিয়ে দিতে পারবে? ইঞ্জিনিয়ার যদি সত্যিকারের ভালো ইঞ্জিনিয়ার হয়, সে কিন্তু বলবে যে আমি পারবো। তখন আপনি যদি মনে করেন, জিজ্ঞেস করলেন যে 100 তলাটা বানাতে কয়দিন লাগবে, সে হয়তো বললো 5 বছর, 10 বছর, বা যদি চীনের ইঞ্জিনিয়ার হয় হয়তো বলতে পারে যে 20 দিনেও করে দিতে পারে, বা 6 মাসে। আবার যদি বলেন যে তুমি আমাকে 2000 তলা বিল্ডিংটা কত দিনে বানিয়ে দিতে পারবে, সে তখন হয়তো চিন্তা করে বলবে যে 150 বছর লাগবে বা 50 বছর লাগবে। অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্সে কিন্তু অসম্ভব বলতে কিছু নাই, কারণ অ্যাপ্লাইড সায়েন্সটা যে আপনার মৌলিক সায়েন্সটা তো সে নিয়েছে অন্য জায়গা থেকে। ফলে অ্যাপ্লাইড সায়েন্স হলো যে আপনার ধৈর্যের ব্যাপার। এখানে ধৈর্য ধরলে আপনি 100 তলা বিল্ডিং যদি 5 বছরে বানাতে পারেন, ধৈর্য ধরে কাজ করলে আপনি 2000 তলা বিল্ডিংও কিন্তু 100-200 বছরে বানিয়ে দিতে পারবেন। কারণ প্রযুক্তি বা মূল চিন্তাটা এসছে যাদের কাছ থেকে, সেটা হলো ক্রিয়েটিভ সায়েন্টিস্ট। কথাগুলো জটিল হয়ে যাচ্ছে, তবু আমি বলি যে প্রযুক্তির আর 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 যেটা আপনার অরিজিনাল থট কিভাবে, অরিজিনাল থট যদি আপনি বলেন যে কেউ যদি আমরা বলি যে নিউটনের মতো কি একটা সূত্র তুমি আবিষ্কার করে দিতে পারবে, প্রশ্নটাই হলো একটি স্টুপিড প্রশ্ন। কারণ হলো আমাদের সৃষ্টিতে বা প্রকৃতিতে এমন কোনো নিয়ম হয়তো লুকায়িত আছে যেটা নিউটন দেখেছেন, এবং আবার কেউ এভাবে দেখবেন কিনা বা আর এই ধরনের কোনো কিছু এখনো লুকিয়ে আছে কিনা আমরা জানি না। এই যে নিউটন যে একটা চিন্তা করলেন, হ্যাঁ, তিনি যে গতির সূত্র দিলেন, এটা হলো ক্রিয়েটিভ এবং অরিজিনাল থট। ওটা কিন্তু দুর্লভ জিনিস, ওইটা দুর্লভ। এবং প্রসঙ্গান্তরে বলেই রাখি, আমি যতদূর বোঝার চেষ্টা করেছি, নিউটনের মতো বিজ্ঞানী, মানে এত বড় বিজ্ঞানের মন, ক্রিয়েটিভ মন এখনো তৈরি হয় নাই, বিশেষ করে বিজ্ঞানের জগৎ যেটা। তো পার্থক্যটা মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাটায় তার সীমাবদ্ধতা, সে অ্যাপ্লাইড প্রযুক্তিগুলোতে খুবই ভালো করেছে, কিন্তু তার ক্রিয়েটিভিটিটা নাই। অর্থাৎ যেটা এখনো মূলত দেখা যায় যে ইউরোপের কাছে। এই যে দুটো উদাহরণ দিলাম, ইঞ্জিনিয়ার আপনার বাড়িতেও আছে, থাকতে পারে, বাংলাদেশ বুইটে গিয়েও যে কোনো জঙ্গি একটাকে জিজ্ঞেস করবেন, সে একই উত্তর দিতে পারবে। কিন্তু একজন নিউটন তৈরি করা বা হওয়া, এটার জন্য অনেক বেশি চিন্তা করতে হয়। এই চিন্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো তৈরি হয়েছে সেই রকম আমরা কোনো মানে প্রজ্ঞাবান দার্শনিক বলুন বা সবার চিন্তাকে প্রভাবিত করতে পারে এমন মানুষ তৈরি হয় নাই। আপনারা হয়তো বলবেন যে নোয়াম চমস্কি হলো জাস্ট একটা আপনার নিউজ পেপার রিপোর্টার, মনে হয় অনেক জ্ঞানী মানুষ, আসলে তা না। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে জ্ঞানী মানুষ তৈরি হয় নাই, সেখানে এই জন্য নোয়াম চমস্কি অনেক জ্ঞানী মানুষ হয়ে গেছে। এবং সে দেখবেন আবার জঙ্গিদের খুব খুব ভক্ত, জঙ্গিরা নোয়াম চমস্কির খুব ভক্ত আর কি। যাই হোক, তো আমি কেন তুলসী কাপাটের এই বক্তৃতাটা নিয়ে কথা বলতে আসলাম, আমার মনে হলো যে তুলসী কাপাটের এই বক্তব্যটা মার্কিন যুক্তরাষ্ট্র, যেই রাষ্ট্র আমাদের ক্রিকেটের উন্নতির মতো একটা উন্নতি করেছে, কিন্তু সার্বিকভাবে উন্নতি যেটাকে বলে যে মানুষের যেই উন্নতিটা হলে একটা টেকসই উন্নতি হয়, অর্থাৎ শিল্প, সাহিত্য, চিন্তা সব জায়গায় একটা উন্নত মানের চিন্তা, সেইটা আমরা ইউরোপে যে পরিমাণ দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা সেই পরিমাণ দেখি না। ফলে সেই তুলনায় আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের থেকে যে খুব আপনার প্রজ্ঞাবান সিদ্ধান্ত আশা করব, সেটা আমরা খুব কম দেখেছি। সেই দিক থেকে তুলসী গাব্বার্ড, যদিও তুলসী গাব্বার্ড একজন ডিএনআই, অর্থাৎ উনি গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিশন দিয়েছেন, বক্তৃতাটা নিশ্চিতভাবে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসি। এই বক্তৃতার পরের অংশে সেটা বলাও হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি হিসাবে রেজিম চেঞ্জে ওনারা আর যাবেন না। তো এইখানে তাহলে এত সুন্দর একটা বক্তৃতা কিভাবে আসলো সেটার জন্য আমার মনে হয় এখানে তুলসী গাব্বার্ডেরকে আমি যেভাবে দেখলাম যে এই নারী অনেক জ্ঞানী, চিন্তা করার সক্ষমতা রাখেন। ওনার আরো আগে বাংলাদেশ নিয়ে ওনার কিছু ভিডিও আমরা এর আগে দেখেছি। সব মিলে হতে পারে তার হিন্দু ব্যাকগ্রাউন্ড
যেখানে হিন্দু ব্যাকগ্রাউন্ড হলে সুবিধা হয় কি আপনি চিন্তাটাকে প্রসারিত করতে পারেন, অর্থাৎ মানে হিন্দু ধর্মের জিনিসটা বলছি না, হিন্দুদের একটা আপনার যেই ধরনের ফিলোসফি তুলসী গাবার্ড বিশ্বাস করেন সেখানে চিন্তাটা একটু দীর্ঘ করার সুযোগ আছে। সেখান থেকে হতে পারে তুলসী গাবার্ড আর ডোনাল্ড ট্রাম্প, এই বক্তৃতাতে উনি ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন আছে, এতে তো আর কোনো সন্দেহ নাই, কারণ উনি ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ প্রেসিডেন্টের নামই বলেছেন। কিন্তু বক্তৃতাটার স্ট্রাকচার এবং একটা পলিসি, এই যে লাইনটা উনি ঘোষণা দিলেন, this makes a clear shift under President Trump's America First agenda, a policy of principled realism that emphasizes diplomacy over domination, regional stability over reckless wars, and economic cooperation over endless conflict. এই যে সুন্দর একটা ফ্রেমিং, এটার গুরুত্বটা আমার কাছে এই জন্য যে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে এর ইতিহাস দেখি, এই রকম একেবারে স্পষ্টবাদী বক্তৃতা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আর খুব বেশি দেয়া হয় নাই। আমি দুটো জিনিস স্মরণ করতে পারলাম। একটা হলো যে, যেটাও বাংলাদেশের মানুষ জানে, যে মনরো ডক্ট্রিন নামে একটা শব্দ শুনেছেন না আপনারা? সেখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন ছিল, এটা খুব সম্ভবত 1823 সালে প্রেসিডেন্ট, খুব সম্ভবত তার নাম জেমস মনরো, উনি বলেছিলেন যে কংগ্রেসে উনি একটা বক্তৃতায় বলেছিলেন যে কি বলেছিলেন, যে অর্থাৎ উনি বলেছিলেন আমেরিকা মহাদেশে, অর্থাৎ উত্তর দক্ষিণ আমেরিকা যেটা আমরা জানি, এই দুই মহাদেশে ইউরোপিয়ান কোনো পাওয়ারের কলোনাইজেশন করার দিন শেষ। অর্থাৎ এটাকে পরে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এটা আমেরিকান ফরেন পলিসিতে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা স্টেটমেন্ট ছিল, মনরো ডক্ট্রিন হিসাবে এসেছে। ডক্ট্রিন মানে তো বোঝেন, ডক্ট্রিন কথাটার মানে হলো যে, ডক্ট্রিন কথাটাই হলো জঙ্গিবাদ, অর্থাৎ এই বিশ্বাসটাকে আপনার একেবারে মানে পালন করতেই হবে আর কি, এটার কোনো চেঞ্জ নেই, এই জন্য কথাটাকে ডক্ট্রিন বলে। হ্যাঁ, ডক্ট্রিনের সহজ বাংলা কি হতে পারে, মানে যেটা ডগমার সাথে মিল আছে আর কি। তো মনরো ডক্ট্রিনের মূল মিনিংটা পরবর্তীতে যেটা দেখা যায়, অর্থাৎ আমেরিকা মহাদেশে কোনো বিদেশি অর্থাৎ ইউরোপের কোনো ইনফ্লুয়েন্স চলবে না, তারা কলোনাইজেশন করতে পারবে না উনি বলেছেন, বাট কথাটা পরবর্তীতে দেখা হয়েছে মানে এই মহাদেশে তোমরা এসো না। তখন অবশ্য ওই সময়টা আমেরিকা পুরোপুরি কলোনি মুক্ত হয়েছিল, বিশেষ করে স্প্যানিশ পর্তুগিজরা ওই সময়ে আমেরিকা থেকে চলে গেছিল, মানে দক্ষিণ আমেরিকা থেকে। তখন উনি এটা বলেছিলেন, পরে এটাকে অনেক ধরনের ব্যাখ্যা আছে, কিন্তু মূল জিনিসটা বলা হয়ে গিয়েছিল যে আমেরিকা মহাদেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, এটা দেখবে এখানে বিদেশি শক্তিরা এসো না। এটা ছিল একটা যুগান্তকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটা বক্তৃতা ছিল। তারপরে আরেকটা বক্তৃতা দেখা গেছে যে আমি পলিসির বক্তৃতা, ওদের পলিসি শিফট, এখানে যেমন তুলসী গাবার্ড বলেছেন না যে আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের এটা একটা পলিসি শিফট হচ্ছে, এইরকম আর একটা বক্তৃতা দিয়েছিলেন 1917 সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন, যখন এই মনরো ডক্ট্রিনেরও প্রভাব ছিল যে আমেরিকার মধ্যেই, অর্থাৎ আমেরিকা মহাদেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সীমাবদ্ধ থাকবে, তারা পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু নাক গলাবে না। এইটাকে তারা আইসোলেশনিজম বলতো, অর্থাৎ তারা নিজেরা আলাদা থাকতো এটা নিয়ে নিজেদের মধ্যে, অর্থাৎ আমেরিকা মহাদেশ নিয়ে বিশ্বের অন্য জায়গাগুলোতে তারা নাক গলাবে না। সেটা যদি হতো অবশ্য পৃথিবীর জন্য খুব ভালো হতো, বাংলাদেশের জন্য তো অনেক ভালো হতো, আমাদের জন্য ভালো কি মন্দ হইতো, ইউনুসের মতো একটা বদমাশকে চেনার সারা বাংলাদেশ সুযোগ পেত না। যা ওই জায়গায় আসি, উড্রো উইলসন বলেছিলেন যে অর্থাৎ isolationism is not no more feasible where the world's peace is involved, অর্থাৎ পৃথিবীর নিরাপত্তা শান্তি বিঘ্নিত হচ্ছে এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মানে বাইরের পৃথিবীতে নাক না গলিয়ে থাকা সম্ভব না। এটা বলে তিনি প্রথম বিশ্বযুদ্ধ যেটা সেটাতে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। উড্রো উইলসনের এই বক্তৃতায় যে শিফটে এসেছে পৃথিবীতে নাক গলানো মার্কিন যুক্তরাষ্ট্রের, তারই ধারাবাহিকতা এই পর্যন্ত চলে এসছে, যেটা সর্বশেষ প্রয়োগ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে করেছে, রেজিম চেঞ্জ। ইন্টারেস্টিং না? তাহলে তুলসী গাবার্ড যেই বক্তৃতাটা দিলেন যে এই যে একটা শিফট তিনি বললেন যে আমাদের নীতির একটা শিফট, এটা উনি বলেছেন স্পষ্টভাবে, এটা প্রেসিডেন্ট
ট্রাম্পের নীতির শেষ, অর্থাৎ উনি কিন্তু এটা সর্বজনীন নীতি হিসাবে বলেন নাই। এটা বলার আসলে বাস্তবতাও এই মুহূর্তে আছে কিনা সেটা, মানে উনি খুব বাস্তব ভিত্তিক কথাটা বলেছেন, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিটা ঘোষণা করেছেন। আবার প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু তার নীতি ধরে রাখতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্প দেখবেন যে সাম্প্রতিককালে কি করেছে, কত রকম নরেন্দ্র মোদী সাহেবকে উত্তেজিত করার চেষ্টা করেছে না? নরেন্দ্র মোদী সাহেব কি উত্তেজিত হয়েছে? চিন্তা করেন, নরেন্দ্র মোদী সাহেব প্রেসিডেন্ট ট্রাম্প উত্তক্ত করলে উত্তক্ত হয় না, বাংলাদেশের জঙ্গিরা ইউনূসরা উত্তক্ত না হলে তখন বলে যে ভারত ভয় পেয়ে গেছে। এবং দেখেন কত মূর্খ তার, আপনারা একটু কি চিন্তাকে প্রসারিত করবেন না? পিনাকি, এই ক্রিমিনালটা দেখবেন কথায় কথায় এই তার যেসব সাগরেদ আছে, যে একটা ইয়ে কর্নেল মুস্তাফিজ নামে এক জঙ্গি এবং গুজববাজ আছে, তারপরে মাহমুদুর রহমান তো আছেই, এরা সবাই কিন্তু এই যে ইউনূস এতভাবে ভারতকে উত্তক্ত করলো, গুন্ডা পান্ডা জঙ্গিগুলো এতভাবে উত্তক্ত করলো, ভারত থেকে কোনো যে উত্তর আসে না এটা ওরা ভেবে ফেলেছে আপনার ভারত ভয় পেয়ে গেছে। দেখেন, জঙ্গিবাদ যখন আপনি করবেন, আপনি যখন মিথ্যা কথা বলবেন, জঙ্গিবাদ মানেই হলো এটা মিথ্যা এই জন্য যে এটা মিথ্যাটা আপনি প্রথম ধরতে পারবেন না, যেহেতু এটা যুক্তির উপর প্রতিষ্ঠিত নয়। যুক্তির উপর যে জিনিস প্রতিষ্ঠিত নয় সেটাই মিথ্যা, সেটা বানোয়াট এবং সেটা অগোছালো কমপক্ষে, এবং সেটার অর্থাৎ যুক্তি কি, একটার সাথে আরেকটার আপনার ধারাবাহিকতা মিল থাকতে হবে। আপনি জঙ্গিবাদে ঢুকলে সেটার আর মিল থাকবে না। তাহলে এই কি যেন আল্লাহর গজব এই পিনাকিদের উপর। আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই, আমরা তো আর জানতাম না যে এইভাবে প্রমাণটা আসবে, যে কি বলে ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে উনি খুবই আগ্রহী একটা নোবেল প্রাইজ পাওয়ার জন্য, সেই জন্য পাকিস্তানের এন্ডোর্সমেন্ট নিয়েছে। এবং লোকটাও দেখেন কি পরিমাণ, আসলে বলবো যে কত প্রজ্ঞার অভাব তার। হ্যাঁ, তবু ডোনাল্ড ট্রাম্পকে আমি পছন্দ করি, কারণ ইসলামিক জঙ্গিবাদ সম্পর্কে সে খুব সচেতন, কিন্তু তারও প্রজ্ঞা, কিন্তু সেও তো আরেক ধর্মীয় মতবাদ প্রচার করে। যখনই ধর্মীয় মতবাদ প্রচার করবে তখন হয় কি, আপনার প্রজ্ঞাটা আসলে হ্রাস পায়। পাকিস্তানের কাছে, যেই রাষ্ট্র অশান্তি চূড়ান্ত, সেই রাষ্ট্রের কাছে গেছে তার এন্ডোর্সমেন্টের জন্য। কিন্তু আমরা কি দেখলাম যে নরেন্দ্র মোদী সাহেব বা ভারত সরকার এগুলোকে ঠান্ডা মাথায় দুই একটা কথা যখন মিথ্যা ধরিয়ে দেওয়ার দরকার হয়েছে হয়তো দিয়েছে, কিন্তু চুপচাপ ছিল। পিনাকিরা মিথ্যা প্রমাণিত হয়ে গেল না, যে এই যে বাংলাদেশের লোকজন দা খুন্তি কুড়াল নিয়ে সীমানায় গেলে ভারত ভয় পেয়ে যায়। এবার কত ভাবে বলেছে না যে ইউনূসকে ভয় পেয়ে গেছে, 7 সিস্টার্স নিয়ে ইউনূস ধমক দিয়েছে, ভয় পেয়ে গেছে, বলেছে না? আচ্ছা, যারা ডোনাল্ড ট্রাম্পকে ভয় পায় না, যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো একটা হঠকারী কাজ করে ফেলতে পারে, তারপরেও ভয় পায় না, এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন একজন আপনার মুহূর্তের মধ্যে কথা চেঞ্জ করার লোককে বাধ্য করেছে তাদের মতো করে ব্যবহার করতে, অর্থাৎ ভারত যেভাবে চায় ডোনাল্ড ট্রাম্প সেভাবে ব্যবহার করতে বাধ্য হয়েছে। তাহলে কি এটা কি, আমি কোনো আসলে ফিলোসফাইজ করছি না, যুক্তিতে কি বলে যে নরেন্দ্র মোদী তো ট্রাম্প সাহেবকে ভয় পায় নাই, ভারত ট্রাম্পকে ভয় পায় নাই, সে ভারত বাংলাদেশের জঙ্গিগুলাকে ভয় পেয়ে গেল, বললো যে দা খুন্তি কুড়াল নিয়ে চলে যাও, ভয় পেয়ে গেলাম। কিন্তু আপনারা তো বিশ্বাস করেছেন বেশিরভাগ মানুষ, তাই না? বিশ্বাস তো করেছেন। তো যেখানে আসলে আমাদের জঙ্গিবাদ থেকে আগে বের হয়ে আসতে হবে। তুলসী কাপাটের বক্তৃতাটা নিয়ে আমাদের কথা আজকে শেষ হয় নাই, কারণ হলো যে আমি একটু গভীরে যেতে চেয়েছি এই জন্য যে বাংলাদেশে এই ধরনের আপনার আন্তর্জাতিক অ্যাফেয়ার্সগুলো বিশ্লেষণ করার মতো বর্তমানে কোনো আপনার চিন্তাশীল লোক নাই। আছে তো অনেক, পড়ে দিল আপনার, সেগুলোর পড়তে পারার মতো লোক নাই, অনেকে তো ইংরেজিও পড়তে পারে না। তো আমি বাকি অংশটা শেষ করব আগামী পর্বে, যেখানে যেই জায়গাটা গিয়ে শেষ করব সেটা হলো যে ইউনূসের উপর এটার কি প্রভাব পড়বে, ইউনূসের জন্য এটা আদৌ প্রাসঙ্গিক কিনা, এবং এটা আদৌ আসলে বাংলাদেশ কথাগুলা বলেছেন কিন্তু বলেছেন যে এটা বাংলাদেশের ইন্ডিকেট করে বলেছেন কিনা, সেই জিনিসগুলো আমি বলবো আগামী পর্বে।